শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আজকে আমরা কথা বলবো চোখের স্বাস্থ্য ও তার প্রতিকার নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজকে উপস্থিত আছেন দুইজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার দীপক নাগ এবং অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার। শুভ সকাল স্যার, কেমন আছেন? আমরা ভালো আছি, ধন্যবাদ। শুভ সকাল ম্যাডাম, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আমি গিয়ে প্রথমে আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই যে আমাদের চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সকাল থেকে রাত পর্যন্ত এই চোখের উপরই ভর করে, এই দৃষ্টিশক্তির উপর ভর করে আমরা প্রত্যেকটা কাজ করি। সো এই চোখের স্বাস্থ্য বা একে যত্ন নেওয়ার জন্য আমাদের কি করণীয়, প্রথমে আমি একদম সকলের জন্য জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ চোখ ছাড়া তো আসলে পৃথিবী অন্ধকার। চোখের যত্ন আমাদেরকে নিতেই হবে। তো যত্ন বলতে আমরা যেটা বুঝি যে প্রথমত আমাদেরকে চোখ পরিষ্কার রাখাটা একটা যত্নের মধ্যে পড়ে। যে আমরা জানি যে আমরা চোখ ক্লিন করি, পানি দিয়ে ধুই। তো আমরা যে 5 বার অজু করি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এতে কিন্তু আমাদের চোখ পরিষ্কার হয়। এবং আমরা যখন ইদানিংকালে যেটা হয় যে আমরা খুব বেশি কম্পিউটার দেখি, ডিভাইস নির্ভর হয়ে যাই, এটা কিন্তু আবার চোখের জন্য একটু ক্ষতিকর, যে আমাদের চোখটা ড্রাই হয়ে যায়। তো সেটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের চোখটা ড্রাই না হয়ে যায়। আমরা যেন অনেক বেশি ডিভাইস না দেখি, এবং মাঝে মাঝে ডিভাইস দেখা হলেও, যে মোবাইল দেখা বা ট্যাব, কম্পিউটার যাই হোক, মাঝে মাঝে কিন্তু আমাদের চোখকে একটু ব্লিঙ্ক করতে হবে যাতে আমাদের চোখটা শুষ্ক না হয়ে যায়। তার মানে শুষ্কতা প্রিভেন্ট করাও একটা গুরুত্বপূর্ণ চোখের যত্ন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন অনেক সময় আমাদের চোখটা চুলকায়, আমরা অজানাবশতই আমাদের ময়লা হাতটা চোখের মধ্যে দিয়ে দিই, চুলকাতে থাকে। এতে কিন্তু চোখে বাইরের জীবাণু চোখে ঝুলে যেতে পারে। সুতরাং এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা হঠাৎ করে কিন্তু চোখে হাত দিব না। চোখে হাত দিতে হলে অবশ্যই হাতটা পরিষ্কার কিনা এটা আমাদের জানা থাকতে হবে। পরিষ্কার হাত ছাড়া আমরা কিছুতেই চোখে হাত দিব না। এটা আরেকটা জিনিস হচ্ছে যে চোখের যত্ন নিতে হলে আমাদেরকে অবশ্যই একটা নিয়মিতভাবে একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে অ্যাটলিস্ট বছরে একবার হলে আমার চোখটা একটু দেখিয়ে রাখা ভালো যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। আমি স্যার আপনার কাছে এখানে জানতে চাবো, ম্যাডাম যেভাবে বললেন যে ডিভাইস নির্ভরতা, এবং এই যে এখন আমাদের এয়ার কোয়ালিটি এবং বাইরের ধুলাবালির জন্য এই যে চোখের যে প্রদাহজনিত বা চুলকানি হয়, আমরা নোংরা হাতটাই ব্যবহার করে ফেলছি। এই রকম সমস্যা হলে মানে কী রকম কমন সমস্যা নিয়ে একজন রোগ আসলে বুঝবে যে আমার চোখের জন্য একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, বা আমার চোখের কোনো প্রবলেম হচ্ছে, কি কি উপসর্গ নিয়ে একজন ডাক্তারের কাছে আসে? না, আমরা যখন এই যে ময়লা হাতে যখন চোখ ধরি বা চোখে চুলকাই, চোখের যে একটা ইনফেকশন, আপনারা জানেন যে জীবাণু তো বাতাসে চলে এবং আমাদের হাত সবসময় অপরিষ্কার থাকে। কোনো সময় হয়তো দেখা যায় যে একদম যে স্টেরাইল তা থাকে না। সেই ক্ষেত্রে ময়লা থাকলে অনেক সময় চোখ উঠতে পারে, চোখে ইনফেকশন হতে পারে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এরকম ঘর্ষণ হলে অনেক সময় চোখের যে কর্নিয়া আছে, কর্নিয়াতে যদি কোনো সময় ধুলাবালি থাকে, সেটা হয়তো চোখের যে কর্নিয়াটাকে সেটাকে হয়তো ইরোশন করতে পারে, এবং সেটা থেকে আস্তে আস্তে চোখের আপনার আলসার হতে পারে। ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে প্রফেসর নাজমুন যে কথাটা বলছিল যে ডিজিটাল স্ক্রিন, যে ডিজিটাল স্ক্রিন থেকে সবসময় নীল তরঙ্গের আলোক রশ্মি নিঃসরণ হয়, এবং এটা আমরা অনেকটাই ডিজিটাল স্ক্রিনের উপর নির্ভর হয়ে গেছি এখন। আমাদের অফিসের কাজ হোক, পড়াশোনার কাজ হোক, যাই হোক না কেন, কিন্তু যেটা আমাদের করতে হয় সেটা তো করতেই হবে। কিন্তু তারপরে দেখা গেল আমি সারাদিন অফিস করলাম অথবা পড়াশোনা করলাম, বাকি সময়টা সুযোগ পেলেই আমি আবার সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়লাম। তো স্ট্যাটিস্টিক্স বলে, অর্থাৎ আমাদের গবেষণায় দেখা গেছে যারা নাকি 3 থেকে 5 ঘন্টার বেশি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করে, এবং সেটা যদি দীর্ঘদিন বলতে একদম সময় মানে করা আছে যে 3 থেকে 5 বছর যদি ব্যবহার করে, তাহলে তার চোখে হয়তো যে ড্রাইনেসের যে ব্যাপারটা সেটা থাকে, এবং এই ড্রাইনেস হতে হতে কিন্তু আস্তে আস্তে চোখে খসখসে একটা ভাব, চুলকানো একটা ভাব আসে, এবং এই যে ময়লা হাতে যখন চুলকাইতে যায়, তখন হয়তো এই ড্রাই আইয়ে চুলকানোটা আরও ক্ষতিকর হতে পারে। আর চোখের যত্নের ব্যাপারে যে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা শরীরের স্বাভাবিক রোগের মতোই চোখের যত্নের জন্যও আপনার কিছু পুষ্টিকর খাদ্য, যেমন ধরেন যে বাচ্চাদের জন্য একরকম, আবার বৃদ্ধদের জন্য একরকম।
বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা সবসময় বলি সবুজ শাক, হলুদ সবজি, যেগুলা আমাদের চোখের জন্য খুবই উপকারী। আমাদের বাচ্চারা কিন্তু ইদানিং দেখবেন মাছ মাংস মানে একটু মাংসই খেতে বেশি পছন্দ করে। যেসব মাছে আপনার মাছের তেল, যেটা যে সামুদ্রিক মাছ, সেটা কিন্তু অনেকে হয়তো খান না। ছোট মাছ যেগুলো, সেগুলোতে অনেক বাচ্চারাই ইন্টারেস্টেড না। মাংস খেতেই তারা পছন্দ করে, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, গরুর মাংস হোক। তো সেই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে তাদের খাদ্যে পর্যাপ্ত সবুজ শাক এবং হলুদ সবজি এবং মাছের তেল, বিশেষ করে ছোট মাছ যেন থাকে। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। বৃদ্ধদের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ হচ্ছে যে বৃদ্ধদের ক্ষেত্রে আমাদের অনেক সময় যে ডিজেনারেটিভ যে চেঞ্জগুলো হয়, সেইখানে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তাদের কিছু খাবার আছে যে খাবারগুলো তাদের তখন হয়তো প্রোটিন কম খেতে হবে, তখন হয়তো চর্বি জাতীয়, মানে চর্বির মধ্যেও পার্থক্য আছে। যেমন মাংসের চর্বি যেটাকে বলে, গরুর মাংস, খাসির মাংসের যে চর্বি, সেটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এইটা আমাদের চোখের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু মাছের তেল, বিশেষ করে সমুদ্রের মাছের যে তেল, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা আমরা বলি যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইটা কিন্তু চোখের জন্য খুবই উপকারী। ওমেগা শুধু চোখ না, মানে শরীরের জন্য উপকারী, চোখের ডিজেনারেটিভ চেঞ্জ প্রিভেনশনের জন্য উপকারী। সেই জন্য চোখের যত্নের জন্য কিন্তু খাবারের ব্যাপারটাও আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরে বয়স্কজনিত কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক, আমরা কিন্তু সবসময় মনে করি যে ওই রোগটা বোধহয় শরীরেরই রোগ, চোখের কিন্তু আমরা চিন্তা করি না। কিন্তু আমাদের সবসময় একটা জিনিস আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে আই ইজ দ্য মিরর অফ বডি। শরীরের অনেক রোগের লক্ষণ কিন্তু চোখে দেখা যায়। আপনারা যেমন খুব কম, মানে খুব সাধারণভাবে যদি আমরা বলি যে রক্তশূন্যতা হলো চোখে বোঝা যায়, জন্ডিস হলো চোখে বোঝা যায়। আপনার অনেক রোগ কিন্তু চোখ, আপনার শারীরিকভাবে অসুস্থ, চোখ দেখলেই বোঝা যায় তোমার শরীরটা বোধহয় মানে খারাপ। স্বাভাবিক ডায়রিয়ার জন্য চোখ দিয়ে পরীক্ষা করতে হয়, এক্স্যাক্টলি সেরকম মনে হয়। সেই জন্য আপনার শরীরে যদি, যেমন মনে করেন যে আপনার টিউবারকুলোসিস আছে লাংসে, অথবা ধরেন আপনার ডায়াবেটিস আছে, আপনার প্রেশার আছে, এই ধরনের আপনার এসএলই আছে, আপনার সার্কোইডোসিস আছে, হ্যাঁ, আপনার রিউমেটিক ফিভার আছে, রিউমাটিজম আছে, হার্টের সমস্যা আছে, এটা রিফ্লেকশনটা চোখে আসে। সুতরাং আপনার চোখের যদি সম্পূর্ণ যত্ন নিতে হয়, তাহলে আপনার শারীরিক যে সিস্টেমিক ডিজিজগুলো আছে সেইগুলা যদি থাকে, সেইগুলোর তো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আপনি করবেনই। পাশাপাশি বৎসর অন্তত কোনো উপসর্গ না থাকলেও বৎসরে একবার চোখ দেখানো উচিত, এবং এটাই আপনাকে চোখের যত্নের একটা প্রধান কারণ হতে পারে। আমার স্যার প্রথম আরেকটা জিনিস ছিল যে কিছুদিন আগেও, মানে 20 বছর 25 বছর আগেও একটা ক্যাম্পেইন বাংলাদেশে চলতো যে রাতকানা রোগ হতে পারে, তার জন্য ছোট মাছ, মলা ঢেলা মাছ হচ্ছে খাওয়ার একটা ক্যাম্পেইন ছিল। এখন ওরকম হয় না। এটার কি প্রকোপটা কমে গিয়েছে, নাকি বাংলাদেশে কোনো প্রিভেন্টিভ স্টেপের জন্য এই রাতকানা রোগের আর উপসর্গটা নেই? এখানে দেখেন দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে এই রোগটাকে প্রিভেনশন করার জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে যখন আমাদের যে টিকা দেওয়া হয়, তখন কিন্তু এটাকে ওই একটা মানে প্যারালাল প্রোগ্রাম হিসেবে তখন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই দেওয়া হয়। ভিটামিন এ ক্যাপসুলটা এমন একটা জিনিস যেটা বাচ্চাদের হয়তো খুব বেশি দিন থাকে না, বাট একটা ক্যাপসুল খেলে এটা দীর্ঘদিন লিভারে স্টোর থাকতে পারে। বাচ্চাদের কম থাকে, বড়দের একদম অনেক দিন থাকতে পারে। এইটা একটা ব্যাপার ছিল। আর আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেকটাই সচেতন হয়েছে বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডার মাধ্যমে। আপনাদের ডিজিটাল যে মাধ্যমগুলো আছে, বিভিন্ন পোস্টার, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন স্বাস্থ্যকর্মী বাড়িতে বাড়িতে গিয়ে যে প্রচারটা করেছে যে সবুজ শাক, হলুদ সবজি খেতে হবে, সব কিছু মিলিয়েই বলতে পারেন যে এটার প্রকোপটা বলতে গেলে কমে গিয়েছে। পুষ্টিকর খাবারগুলি যদি এখনও না খায়, ভালো খাবার খাচ্ছি আমি, যদি মাংস মানে ওই ভাজা পোড়া মাংস বেশি খাচ্ছি, তাহলেও কিন্তু আবারও হতে পারে, সে বিষয়ে সতর্ক। ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাবো, স্যার যেটা বললেন যে এরকম বিভিন্ন উপসর্গ নিয়ে তো রোগীরা আসেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় ম্যাক্সিমামই হয়তো চোখে একটু দেখতে প্রবলেম হচ্ছে, অথবা চোখে একটু বেশি ব্যথা, তাহলেই আসে।
এছাড়াও কি অন্য কোনো উপসর্গ নিয়ে আসতে পারে, বা কি কি জিনিস মানুষ কনসার্নে আনবে যে আমার চোখের এই প্রবলেম হলে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত? 3টা জিনিস যদি হয় তাহলে লোকজন বেশি চোখের ডাক্তারের কাছে আসে। তার মধ্যে প্রথমত হচ্ছে যদি দৃষ্টি কমে যায়, দ্বিতীয়ত হচ্ছে যদি চোখ লাল হয়, লাল চোখকেও লোকজন ভয় পায়, তৃতীয়ত হচ্ছে যদি চোখে কোনো কারণে ব্যথা হয়। এই কারণগুলোতেই সাধারণত লোকজন আসে। এবং আমাদের চোখে দেখা যায় যে রোগগুলো সাধারণত এই ধরনের উপসর্গ নিয়েই কিন্তু আসলে বিভিন্ন রোগের উপসর্গ এগুলি, যে দৃষ্টিহীনতা, চোখ লাল, ব্যথা হওয়া বা পানি পড়া, চোখে চুলকানি, এগুলো আপনি বলেছেন। কিছু কিছু অসুখ আছে আসলে যেটা কোনো ধরনের উপসর্গ শুরুতে হয় না, কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু মারাত্মকভাবে চোখের ক্ষতি করে। আমি এক্সাম্পল হিসাবে বলতে চাই, একটা নামকরা অসুখ হচ্ছে, এটার নাম গ্লোকোমা, যেখানে কিনা চোখের প্রেশার বাড়ে, ধীরে ধীরে চোখের নার্ভ যেটা সেটা ড্যামেজ হয় এবং খুবই স্লোলি চোখের দৃষ্টি পার্মানেন্টলি লস্ট হয়। এই কারণে আমরা কিন্তু বলি যে 40 ঊর্ধ্ব যে কোনো ব্যক্তিরই চোখে কোনো ধরনের উপসর্গ না থাকলেও অন্তত চোখের প্রেশারটা একটা রেগুলার ইন্টারভেলে চেক করানো উচিত, দেখা উচিত যে তার গ্লোকোমার কোনো উপসর্গ আছে কি না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে একটা রেগুলার ফলো আপটা জরুরি। দিস ইজ ওয়ান। আরেকটা অসুখ হচ্ছে এগেইন, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা দাদা বলছিলেন যে শরীরের অসুখটাই চোখে এফেক্ট করে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিস। খুব ইম্পর্ট্যান্ট যে আপনি 10 বছর ধরে ডায়াবেটিস আছে, ঠিক আছে আমরা তো কন্ট্রোলে আছি, চোখে তো ভালোই দেখছি, সবই ঠিক আছে, কিন্তু যার 5 বছর বা 10 বছর ধরে ডায়াবেটিস আছে, আমাদেরকে ধরেই নিতে হবে কোনো না কোনো ধরনের সাইন আমরা চোখে কিন্তু পাবো। এটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং এটাও একইভাবে শুরুতে কিন্তু চোখের দৃষ্টি কমায় না, চোখে কোনো ব্যথা হয় না, কাজেই রোগীরা চোখে ডাক্তার কাছে আসে না। এখানে কিন্তু আমি বলবো যে যারা ওই রোগীর ডায়াবেটিসের চিকিৎসা করেন তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদেরও উচিত যে পেশেন্টকে বলা যে আপনি একটা নির্দিষ্ট ইন্টারভেলে, অন্তত যখন 5 বছর বা 10 বছর হয়ে যাবে ডায়াবেটিস, অবশ্যই একজন চোখের ডক্টরের কাছে গিয়ে রেটিনাটা পরীক্ষা করেন। ডায়াবেটিসের সাথে সাথে তো ম্যাডাম উচ্চ রক্তচাপের জন্য মানে গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, আমি ওই কথাটাই আসছিলাম যে ডায়াবেটিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে তার যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তার যদি সিরাম লিপিড বেশি থাকে, তার যদি কিডনিতে সমস্যা থাকে, এই সমস্ত জিনিসগুলা কিন্তু চোখে এফেক্ট করতে পারে। কাজেই খুব গুরুত্বপূর্ণ এটা, যে কারণ ডায়াবেটিসে কিন্তু চোখে আলটিমেটলি যেই লসটা হবে সেটাতে তার দৃষ্টি অনেক কমে যাবে এবং ফাইনালি আমাদেরকে সার্জারি পর্যন্ত যেতে হতে পারে। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা ডায়াবেটিক পেশেন্ট রেগুলার ইন্টারভেলে, অন্তত তার ডায়াবেটিসের বয়স যখন 5 বছর হয়ে যাচ্ছে বা 10 বছর হয়ে যাচ্ছে, অবশ্যই উনি একজন রেটিনা স্পেশালিস্টের কাছে যাবেন। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু আরেকটা অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আপনার এই প্রশ্নের মানে সাথে আসতেছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের নিয়ে। এটা আমি বলতেই চাই কারণ এটা এত ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে প্রিম্যাচিওর বাচ্চা বা অপরিণত নবজাতক, যারা কিনা 35 সপ্তাহের আগে জন্মায় কিংবা যাদের ওজন 2 কেজির নিচে থাকে, সেই সমস্ত অপরিণত নবজাতক, তাদের বয়স যখন 1 মাস হয় সে সময় থেকে তাদের একটা অসুখ হয়, সেটার নাম আরওপি। এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এটা এতই গুরুত্বপূর্ণ যে বাচ্চার কোনো ধরনের সিমটম থাকবে না, কোনো ধরনের সাইনও বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু বাচ্চা কিন্তু যদি আরওপি হয়, সেটা আমরা সময় মতো না দেখি, সময় মতো চিকিৎসা না করি, ওই ছোট বাচ্চাটাই কিন্তু সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। সো ইট ইজ সো ইম্পর্ট্যান্ট যে একজন অপরিণত নবজাতককে আমাকে কিন্তু 1 মাস বয়সে তার রেটিনাটা দেখতে হবে। এবং এক্ষেত্রে প্যারেন্টসরা তো জানতেই হবে এটা, সেই সাথে আমার যারা নিওনাটোলজিস্ট আছেন, যারা পেডিয়াট্রিশিয়ান আছেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ এখানে দায়িত্ব আমি বলবো যে তারা যেন ওই বাচ্চাটাকে, বাচ্চার প্যারেন্টটাকে বলে দেন যে আপনার বাচ্চাটাকে বয়স যখন 30 দিন হবে সেই সময় একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে
চোখের আরোপে আছে কিনা এটা পরীক্ষা খুবই করিয়ে নেন। গুরুত্বপূর্ণ কথা। খুব মানে আমি মনে এর করি সাথে message। একটু অ্যাডও করে জি। দিতে যে আসলে বাংলাদেশে তো ম্যাডাম বাচ্চা হওয়ার পরে, প্রিম্যাচুর বাচ্চা হওয়ার পরও একজন পেডিট্রিশিয়ানের কাছেই মানুষরা যেতে চায় না। সো এক্ষেত্রে গাইনোকোলজিস্ট যারা আছেন তাদেরও হয়তো একটা দায়িত্ব থাকবে যে এক্স্যাক্টলি, আপনি একটা খুব ভালো জিনিস অ্যাড করেছেন। অবশ্যই গাইনোকোলজিস্টদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ তারা যে কথাটা বলবেন প্যারেন্টসকে তারা কিন্তু খুব গুরুত্বের সাথে নেবে এবং তারা তখন এটা মাথায় নিয়ে সময় মতো খুবই আসবে। গুরুত্বপূর্ণ বিষয় ম্যাডাম। নিব ছোট্ট একটি বিরতির পরে এসেই আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস কথা বলবো। বিরতির আগেই যেরকম বলছিলাম আমরা যে প্রিম্যাচিউর বাচ্চাদেরও কিছু চোখের যত্ন বা চোখের কেয়ার করা উচিত। আমাদের আসলে অ্যাডভান্সমেন্টের জন্য এখন কিন্তু অনেক ছোট বাচ্চাদেরকেও আমরা সারভাইভ করাতে পারছি, যেহেতু এনআইসিও এখন অ্যাভেলেবল করা গিয়েছে। আবার আমাদের দেখা গিয়েছে যে বয়ঃসন্ধি কালটাও অনেক বেড়ে গিয়েছে। আমরা লাইফ এক্সপেক্টেন্সি যেটা 55-60 ছিল সেটা এখন কিন্তু বেড়ে 70-এর কোটায় গিয়েছে, আরও হয়তো বাড়বে। সো আমি স্যার আপনার কাছে জানতে চাবো এই যে প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে যেমন চোখের একটা কনসার্নের কথা ম্যাডাম বলল, বয়স্কদের জন্য এরকম কিছু কনসার্ন আছে। আপনি স্যার যদি দুইটা বিষয়ে একটু আমাদেরকে বলেন যে কি কি জিনিস আসলে যত্ন নেওয়া উচিত এই চোখের বিষয়ে। না, যেমনটা আলোচনা হচ্ছিল আর কি, যে প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই জন্মের 30 দিনের মধ্যে তার চোখের পরীক্ষা করানো দরকার। চোখ মানে হচ্ছে রেটিনার পরীক্ষা করানো দরকার। যারা নাকি আরওপির স্পেশালিস্ট অথবা যারা নাকি রেটিনা দেখতে পারে এরকম রেটিনা স্পেশালিস্ট, সব চোখের ডাক্তার কিন্তু এটা পারবে না। সেই জন্য আপনি একজন চোখের ডাক্তারের কাছে গেলেন এবং উনি বললো যে না ঠিক আছে, তাইলেই হবে না, জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি আরওপি চেক করতে পারেন কিনা, অথবা আপনি কি রেটিনা চেক আপ করতে পারেন কিনা। অনেক সময় দেখা যায় যে অনেক পেডিট্রিশিয়ান অথবা অনেক পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট অর্থাৎ রেটিনা স্পেশালিস্ট না হলেও কিন্তু ওনারা চেক করতে পারেন। সুতরাং ওনারা যদি চেক করতে পারেন সেই ক্ষেত্রে সেটা জন্মের, আমি আবার বলছি, জন্মের 30 দিনের মাথায়। প্রিম্যাচিউর বলতে আমরা কি মিন করছি? আমরা মিন করছি 35 সপ্তাহের পূর্বে যেসব বাচ্চা জন্মগ্রহণ করে, অর্থাৎ অপরিপক্ক বাচ্চা এবং স্বল্প ওজনের বাচ্চা, অর্থাৎ যেসব বাচ্চা 2000 গ্রামের নিচে অর্থাৎ 2 কেজির নিচে, তাদেরকে অবশ্যই জন্মের 30 দিনের মধ্যে রেটিনা চেক করতে হবে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এবং এখানে আমি এই কথাটা বলে রাখি, সেটা হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই। কারণটা হচ্ছে যে যদি তার রেটিনা ডেভেলপ না করে সেই ক্ষেত্রে সেটার চিকিৎসা আছে, এবং যদি সেই সঠিক সময়ে এই রোগটা নিরূপণ করা যায় এবং চিকিৎসা করা যায়, এবং চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল আছে, করা যায়, সেই ক্ষেত্রে তার বাচ্চা সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব। এবং যদি সেটা না করা যায় তাইলে কিন্তু সারা জীবনের জন্য বাচ্চা অন্ধ হতে পারে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের যে আয়ুষ্কাল, আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি আমরা বলি, সেটা অনেক বেড়ে গেছে। এখন 72 আছে, মহিলারা আরও বেশি দিন বাঁচেন। তো আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার যদি জমি থাকে আপনার সেটা ট্যাক্স দিতে হবে, আপনার যদি ইনকাম বেশি থাকে ট্যাক্স দিতে হবে, তো আপনার যদি বয়স বেশি হয় তাহলে সেই বয়সের জন্য ট্যাক্স দিতে হবে, ভালো স্বাস্থ্য রাখার জন্য ট্যাক্স দিতে হবে। এবং সেই ট্যাক্সটা কি, আপনার বয়স যত বাড়বে আপনার দেখবেন তত ডিজেনারেটিভ যে ডিজিজগুলো আছে আস্তে আস্তে সেগুলো আসতে থাকবে, এবং সেইগুলো প্রতিহতের জন্য আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা নিতে হবে, আগে থেকে প্রিপেয়ার করতে হবে। যেমন একটা ডিজিজ আমরা বলি সেটা হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। আমরা এই ডিজিজগুলো আমাদের দেশে 30-40 বছর আগে ছিল না। আমরা এই ডিজিজগুলা আমরা খুব একটা আমরা নামেই শুনি নাই, আমাদের বইয়ে খুব খুব শর্টলি ছিল। কিন্তু এখন আমরা যখন প্র্যাকটিস করি আমাদের কাছে অনেক রুগী আসে যারা 60 বছর 70 বছর, ইটস ভেরি নর্মাল। 70 বছরের রুগী তো প্রায়শই আছে, 60 বছর 50 বছরের রুগী প্রায়শই আছে, এবং তাদের চোখে পরীক্ষা করে আমরা দেখি যে তাদের চোখে অনেক ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে। ওনাদের চশমা দিয়েও দেখা যাচ্ছে যে ওনারা একটা ব্যাংকে সিগনেচার, হয়তো রিটায়ারমেন্টে চলে গেছেন, কিন্তু একটা ব্যাংকের তো ওনার সিগনেচার করতে হবে, ব্যাংকের চেকে, অথবা উনি হয়তো কোনো একটা জমির দলিলের সিগনেচার করতে হবে, অথবা কোনো এরকম একটা ইম্পর্টেন্ট
ডকুমেন্টে সিগনেচার করতে হবে, উনি দেখতে পাচ্ছেন না। এবং এই ধরনের রোগী কিন্তু আমরা পাচ্ছি, এগুলো ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হচ্ছে। এবং আমাদের দেশে যে বিগত যে সার্ভেগুলো হয়েছে 2020-21 যে সার্ভে হয়েছে, সেখানেও দেখা গেছে সিগনিফিক্যান্ট নাম্বার অফ মানে পার্সন আপনার এই ডিজেনারেটিভ ডিজিজ, চোখের ডিজেনারেটিভ ডিজিজগুলোতে ভুগতেছেন। তো সেইগুলা পরীক্ষা করানো দরকার। সেইগুলার কিছু চিকিৎসা আছে বাংলাদেশে এবং পরীক্ষাও আছে। সেই জন্য আমি বলবো যে যারা নাকি 50 অথবা 60-এর বেশি বয়স যাদের, তাদের রেগুলার চেক আপ করতে হবে। এবং যাদের 70-এর বেশি বয়স অথবা যাদের কাছে কাজ করতে অসুবিধা হয়, ধরেন আপনার ডায়াবেটিস নাই, আপনার প্রেশার নাই, অথবা আছে নিয়ন্ত্রণে, কিন্তু আপনি কাছের কাজগুলা, বিশেষ করে লেখাপড়ার কাজগুলা, বই পড়তে পাচ্ছেন না, খবরের কাগজ পড়তে পাচ্ছেন না, অথবা আপনার বিভিন্ন যেটা বললাম আমি, যে বিভিন্ন ডকুমেন্টে আপনি সই করতে পাচ্ছেন না, আপনি ভালো দেখতে পারতেছেন না, অথবা আপনি এরকম হয় অনেক সময় যে আপনি সেন্ট্রাল এরিয়াটা দেখতে পাচ্ছেন না, অথবা আঁকা বাঁকা দেখছেন, একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, অথবা কোনো একটা জায়গা মিসিং দেখতেছেন, ব্ল্যাক স্পট হয়ে যায়, ব্ল্যাক স্পট দেখতেছেন, এরকম যদি হয় বয়স্কজনিত কারণে, সেই ক্ষেত্রে আপনার হয়তো ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনি ডাক্তার দেখানো উচিত। এবং প্রাথমিক পর্যায়ে দেখালে এগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সবই অ্যাভেলেবল আছে বাংলাদেশে। এইটা তো অ্যাডভান্সের জন্য আমাদের হচ্ছে গিয়ে যত্ন নেওয়া লাগবে, কিন্তু আমাদের বয়স্কদের একটা খুব কমন প্রবলেম নিয়ে আসে সাধারণত, যে ছানি পড়ে গিয়েছে বা আমি চোখে ঠিক মতো দেখছি না। অনেকেরই একটা ধারণা আছে যে আর্লি যদি আমি অপারেশনটা করে ফেলি, আমার আবারও পরবর্তীতে অপারেশন করা লাগতে পারে, এই জন্য ম্যাচিউরড হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এই ধারণা সম্পর্কে যদি একটু বলেন স্যার। না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। প্রথম কথা হচ্ছে যে ছানি অপারেশন করলে আবার হওয়ার সম্ভাবনা নাই। তবে যে জিনিসটা হয় অনেক সময় কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে, সেটা হচ্ছে যে ছানি অপারেশন করে আমরা তো এখন লেন্স লাগাই দিই। আগে কিন্তু লেন্স লাগানো হতো না। আপনারা জানেন যে ছানি অপারেশনের পরে মোটা মোটা চশমা, গোল গোল মোটা মোটা চশমা ব্যবহার করা হতো, এখন সেগুলো করা হয় না। ইভেন কোনো ছানি অপারেশন আছে যে আমরা এমন লেন্স লাগাই যেটা আপনার দূরে এবং কাছেও দেখার জন্য কোনো চশমার প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা এই যে লেন্সটা লাগাই, যে জায়গাটাতে লেন্সটা আমরা লাগাই, সেই জায়গাটার পিছনে অনেক সময় ময়লা জমে আমরা বলি। সেটা বিভিন্ন কারণেই জমতে পারে। সেটা হচ্ছে আপনার ছানিটা সেটার প্রকৃতি অনুযায়ী হতে পারে, আপনার বিভিন্ন ডিজিজ থাকলে, যেমন মনে করেন দীর্ঘদিন যাবত ডায়াবেটিস আছে, অথবা চোখে বিভিন্ন ধরনের প্রদাহ হচ্ছে, সেই ক্ষেত্রে লেন্সটা যেখানে আমরা বসিয়ে রাখি সেটার পিছনে একটু অপাসিটি, একটু ময়লা জমার মতো হতে পারে। সেটার জন্য কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না। সেটা ক্লিন করার জন্য আমাদের লেজার আছে। লেজার মানে হচ্ছে লাইট দিয়ে আপনি বসলেন, লাইট দিয়ে যে জিনিসটা ক্লিন করে ফেলানো যায়। এটা হলো একটা কথা। আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন যে একদম ম্যাচিউর হইলে করলে আর এটা হয়তো আবার করতে হবে না, এই জিনিসটা ভুল। আমি এই জন্য বলছি, সেটা হচ্ছে যে আমরা যে এখন টেকনোলজি ইউজ করি, সেই ক্ষেত্রে একদম ম্যাচিউর হইলে আসলে সেই টেকনোলজিটা অ্যাপ্লাই করা খুব ডিফিকাল্ট। কারণ আমাদের যন্ত্রপাতিগুলো খুব সফিস্টিকেটেড। আমরা যেমন খুব কমনলি আপনি শুনবেন যে লেজার সার্জারি করি অথবা ফেকো সার্জারি করি, এগুলো আমরা যে ছানিটাকে আমরা যে কাটি, এটা আমরা সাউন্ড দিয়ে কাটি। হ্যাঁ, এটাকে বলে যে ইমালসিফাই করে ফেলি বাই সাউন্ড। তো এখন এটা যদি খুব হার্ড হয়ে যায় লেন্সটা, তখন যে লেন্সটা যে ছানিটা যদি খুব হার্ড হয়ে যায়, তখন সেটা কাটা যায় না। তখন কিন্তু আমাদেরকে সেই যে পূর্বের যে সিস্টেম আছে সেই প্রসেসে করতে হয়, অর্থাৎ আদিম ছানি অপারেশন স্টাইলে চলে যেতে হয়। সেই জন্য আর্লি করাটা বরং ভালো। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার যদি ছানিটা একদম ম্যাচিউর হয়ে যায়, এখন ধরেন ডায়াবেটিস আছে, আপনি প্রেশারের কথা বলছিলেন, বা ডিজেনারেটিভ চেঞ্জের কথা আমরা বলছি, বৃদ্ধ বয়সে হয়, ছানিও তো বৃদ্ধ বয়সে হয়। তো সেই ক্ষেত্রে ছানি যদি এত ডেন্সলি পড়ে, এত মেসিভলি পড়ে, সেই ক্ষেত্রে তো আমরা পিছনটা কেমন আছে দেখতে পারবো না। সেই জন্য একটু আর্লি করলে, যদি আপনার ছানির পিছনে চোখের কোনো পরিবর্তন হতে থাকে, সেগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং আর্লি চিকিৎসা করতে পারবো। সেই জন্য আর্লি ছানি অপারেশন করাটাই ভালো। আর্লি মিনস বলছি যে যখনই আপনার নর্মাল অ্যাক্টিভিটিস করতে
আপনি কমফোর্টেবল না, ডিস্টার্ব ফিল করছেন, অসুবিধা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ছানি অপারেশন করাটা যৌক্তিক সময়। খুবই সুন্দর মতো স্যার এই কমন প্রবলেমটার একটা সমাধান দিলেন। ম্যাডাম এই জায়গাতে আমি একটু আসবো যে স্যার বলেন যে ছানি অপারেশনের পরবর্তীতেও কিছু প্রবলেম থাকতে পারে, স্বাভাবিকভাবেও হতে পারে, রেটিনাল কিছু প্রবলেম হয়, রেটিনাল ডিটাচমেন্ট একটা ইস্যু থাকে। এই বিষয়ে আপনারা তো বিশেষজ্ঞ, এই বিষয়ে কিভাবে একজন স্টেপ নিতে পারেন? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। কারণ ওই যে আমি প্রফেসর দীপক নাগের কথার সুর ধরেই বলছি যে আমরা যখন ছানি অপারেশন করি, যেটা ইদানিংকালে ওই যেটা আপনি বললেন যে আমরা একটু আর্লি করি। আর্লি মিনস যে খুব সাদা ছানি হয়ে গেল, পেশেন্ট কিছুই দেখছে না, শুধু হাত দেখছে কিংবা আলো দেখছে, ওইটা অনেক অ্যাডভান্স হয়ে যাওয়া। আর আর্লি মিনস যেটা একটু ডিফিকাল্টি শুরু হলো, হ্যাঁ, লেখা হয়তো 6/9, 6/12, 6/18 ভিশন, কিছুটা ডিফিকাল্টিস, ড্রাইভ করতে পারছে না, লেখা একটু ভালো দেখছে না, সেই ক্ষেত্রে আর্লি ছানি। এবং এটা আমরা যে ফেকো করি এখন, এটা খুবই চমৎকারভাবে, যেটা আপনি বলছিলেন অ্যাডভান্স কিনা, একদম সুপার অ্যাডভান্স। আমরা এখন প্রিমিয়াম লেন্স ইউজ করি, মানে একদম ওয়ার্ল্ড ক্লাস, যেটা ওয়ার্ল্ডের অন্য জায়গায় যেটা হচ্ছে সেম মেশিন, সেম লেন্স আমরা ব্যবহার করি। কাজে আমার মনে হয় যে এটাতে কোনো ধরনের মানে সন্দেহ থাকার প্রয়োজন নাই যে আমরা আসলে ভালো জিনিস পাচ্ছি কিনা। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ, উই আর ডুইং সো নাইস। সো আর্লি করতে হবে। এখন কথা হচ্ছে যেটা বললেন যে চোখের পিছনের অন্য অসুখ, সেটা হচ্ছে কথা। যখন আমরা একটা ছানি অপারেশন করি, ছানিটা দেখি, ছানি দেখার সাথে সাথে কিন্তু আমরা চোখের সব কিছু একটু পরীক্ষা করে নিই যে এটা কি শুধু ছানি নাকি চোখের পিছনে আর কোনো অসুখের কারণে উনি কম দেখছেন। পার্টিকুলারলি রেটিনা, যেটা বললেন আপনি, রেটিনাল ডিটাচমেন্ট। ছানির পিছনে তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট থাকতে পারে, গ্লোকোমা থাকতে পারে, আরও অপটিক অ্যাট্রফি থাকতে পারে, অনেক সমস্যা। তো ছানিটা যখন একটু হালকা থাকে তখন কিন্তু আমরা অফথ্যালমোস্কোপ বলে, ইনডাইরেক্ট অফথ্যালমোস্কোপ দিয়ে আমরা কিন্তু চোখের পিছনটা খুব ভালোভাবে পরীক্ষা করে নিতে পারি। ফলে কি হয়, আমরা আগেই জানি যে তার রেটিনাটা ভালো, কাজে আমরা যতই এক্সপেন্সিভ সার্জারি বা যত প্রিমিয়াম লেন্স লাগাবো কোনো সমস্যা নেই, উনি খুব ভালো দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি খুব সাদা লেন্স ছানি হয়ে যায়, তার মানে আমি ওই সাদা জিনিস দিয়ে তো পিছনের কিছুই দেখছি না, তার মানে চোখের পিছনে রেটিনার ডিটাচমেন্ট বা কি আমরা কিছু বুঝতে পারলাম না। ফলে আমরা কিন্তু একটু সন্দেহের মধ্যে থেকে গেলাম। আমাদের কিছু আছে, আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, করে ধারণা করতে পারি। তো এখন যদি এমন হয় যে তার রেটিনার সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে, তার মানে প্রি ইভ্যালুয়েশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ছানির আগে দেখে নিতে হবে যে তার রেটিনাটা কেমন আছে। যদি আমি দেখতে না পাই তাহলে স্ক্যান বা আল্ট্রাসাউন্ড করে আন্দাজ করে নিতে হবে যে তার চোখের পিছনে গ্রস কোনো প্রবলেম আছে কি না। তাহলে আমি পেশেন্টকে বোঝাতে পারবো যে আপনার ছানি অপারেশন করলে সমস্যার সমাধান হবে না, এর পরের স্টেপও আছে, আপনাকে অন্য চিকিৎসাও করতে হবে। তার মানে আমরা তখন একটা ইভ্যালুয়েশন করে নিই এবং পরবর্তীতে ছানি অপারেশন সরাই নিয়ে রেটিনা যেটা প্রবলেম সেটা আমরা করি, আমরা দেখি এবং আমরা ট্রিটমেন্ট মানে কমপ্লিকেশনের নিয়ে ভয় পেয়ে অনেকে আবার অপারেশন করতে চায় না, সেই বিষয়ে হ্যাঁ, আমরা যদি আগে থেকে ইভ্যালুয়েট করে ফেলতে পারি, আমরা যদি বুঝতে পারি যে তার প্রগনোসিস কেমন, তাহলে পেশেন্টকে যেমন আমরা কাউন্সেলিং করতে পারি এবং পেশেন্টকে আমরা নেক্সট স্টেপটা কি হবে সেটা বোঝাতে পারি। কাজেই এটা চিকিৎসা যেহেতু আছে, আমরা স্টেপ বাই স্টেপ সেটা ডেফিনেটলি করতে পারি। ম্যাডাম দুইজনই যেটা বললেন যে মানে কোন পর্যায়ে অপারেশনটা করতে হবে, এটা একজন অপথ্যালমোলজিস্ট অ্যাকচুয়ালি আপনাকে সাজেস্ট করতে পারবে। তো অনেক পরে না গিয়ে যেই মানে সঠিক সময়ে একজন চোখের ডাক্তারের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শটা নিতে হবে। খুবই সুন্দর মতো আমরা এই বিষয়টা নিয়ে আমরা দর্শকদের জানাতে পারছি। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা আরো ডিটেলস কথা বলবো। আমরা কথা বলছিলাম স্যার বয়সজনিত বিভিন্ন রোগ মানে চোখের সমস্যাগুলি নিয়ে, কিন্তু চোখের বিভিন্ন রকম আঘাত বা অ্যাক্সিডেন্টজনিত কারণেও কিন্তু চোখের কোনো সমস্যা হতে পারে। সেরকম ক্ষেত্রে একজন রোগী কোথায় প্রথমে যাওয়া উচিত বা কি করা উচিত তাকে ফার্স্ট এইড হিসেবে? আঘাতটা আসলে চোখের আঘাত কিন্তু মারাত্মক, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। এটা যে কোনো ধরনের আঘাত হোক। দেখুন, এই যে এখন শীতকাল চলছে, এখন বিভিন্ন জায়গাতে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, ব্যাডমিন্টনের কর্ক একটা বিরাট ব্যাপার। আমরা আমাদের শহর অঞ্চলে বিশেষ করে মাঠের কিন্তু খুবই অভাব। ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় যে রাস্তার মধ্যে অথবা বাসার চিপায়
তারা ক্রিকেট খেলছে, ক্রিকেট বল একটা বিরাট ব্যাপার। তারপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো বাংলাদেশে এটা লেগেই আছে। আপনি দেখেন আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিশেষ করে ছোট ছোট ইন্ডাস্ট্রি, বিশেষ করে আপনি যদি পুরান ঢাকার দিকে চিন্তা করেন, সেখানে অনেক কিন্তু ছোটোখাটো কাজগুলো হচ্ছে, অনেক টেকনিক্যাল কাজ হচ্ছে, সেখানে কিন্তু চোখের প্রোটেকশনের বন্দোবস্ত তেমন নাই। এই আঘাতগুলো আছে। তারপরে বাচ্চাদের খেলনা, লেখাপড়া থেকে দূরে একদম কলম, হ্যাঁ, দুষ্টামি করে এক বাচ্চা আরেক বাচ্চা হয়তো একটা টান মারলো, একটা কলমে পেন্সিল আঘাত লেগে গেল, খোঁচা লেগে গেল, এরকম হতে পারে। এইগুলা কিন্তু খুব কমন আমাদের দেশে আছে। এছাড়া যেগুলা বিভিন্ন অকেশনে, যেমন ধরেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেখানে তো অনেক গোলাগুলিতে অনেকের চোখ নষ্ট হয়েছে, চোখের ভিতরে গুলি গেছে, সেগুলো তো আছেই। তো সব কিছু মিলিয়ে চোখের আঘাত কিন্তু আমাদের কম না। ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে কি করা উচিত। প্রথম কথা হচ্ছে যে চোখে যদি এরকম আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এগ্রিকালচার ট্রমা। সেটাও কিন্তু প্রচুর, বিশেষ করে এখন আমাদের যে ধান, আমাদের কিন্তু সেই প্রাচীন আমলে আমরা যেমন ধান মারাতাম, সেটা কিন্তু আমরা করি না, এখন আমরা মেশিন দিয়ে করি, এবং এই ধান ছিটে চোখের মধ্যে আসে। এবং ধান কিন্তু খুব ধারালো জিনিস, এবং কর্নিয়াতে কোনো রক্ত নাই, যে কারণে কর্নিয়াতে যখন এটা কেটে যায় তখন সে কিন্তু বুঝতে পারে না, রক্তক্ষরণ হয় না। পরবর্তীতে আস্তে 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 যখন এটা ক্ষত ঘা হতে থাকে তখন সে বুঝতে পারে। সেই জন্য এগ্রিকালচার ট্রমাও কিন্তু একটা বিরাট ব্যাপার। অনেক সময় দেখা যায় যে এই যে পাম্প দিয়ে মেশিনই করে হ্যান্ডেল ঘোরায়, এই হ্যান্ডেল ছিঁড়ে ভেঙে চোখের মধ্যে এসে লেগে, এইগুলাও কিন্তু আমাদের প্রচুর রোগী আসে। ট্রমার ক্ষেত্রে যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে যে যখন কোনো চোখে আঘাত আসে, অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে আসতে হবে। চোখের ভিতরে খুব বেশি ময়লা পানি না দিয়ে, অ্যাকসেপ্ট যদি কোনো বার্ন হয়, অ্যালকালি বার্ন অথবা অ্যাসিড বার্ন হয়, সেই ক্ষেত্রে চোখে শুধুমাত্র পানি দেওয়া যাবে, প্রচুর পরিমাণ পানি। ইভেন বালতির মধ্যে পানি নিয়ে একদম যতটুকু সম্ভব জাপটা দেওয়া যায় দিতে পারবে। এছাড়া অন্যান্য ট্রমার ক্ষেত্রে কোনো ধরনের ওষুধ ব্যবহার না করে, সম্ভব হলে একটা দোকানে, এখন ওষুধের দোকানে প্যাড বা ব্যান্ডেজ পাওয়া যায়, ব্যান্ডেজ দিয়ে সরাসরি চোখে কিছু না করে চোখের ডাক্তারের কাছে আসতে হবে। চোখের ডাক্তার আমি যেটা মেন করছি, সেটা হচ্ছে যদি সম্ভব হয় ডিস্ট্রিক্ট হাসপাতালে, যদি সামর্থ্য থাকে, তারা যদি না পারেন তাহলে ঢাকাতে যে আমাদের টারশিয়ারি লেভেল হাসপাতাল আছে, যেমন মনে করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া সরাসরি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে আসতে। ম্যাডাম, এখানে আমি জানতে যাবো যে স্যার তো বললেন যে কি ট্রমা হতে পারে এবং কিভাবে প্রিকশন নিতে পারবো। আমি একটু ডিটেলসে জানতে যাব যে ট্রমা হয়ে গেল, তারপর আসার পরে বা আসার এই সময়টা প্রাথমিকভাবে কি করে নিয়ে তারপরে একজন চিকিৎসকের কাছে আসবে। প্রফেসর দীপক নাগ যেটা বললেন, তার সাথে আমি শুধু দুইটা ছোট ছোট জিনিস একটু অ্যাড করতে যাচ্ছি, বিকজ সেটা ইম্পর্টেন্ট। উনি প্রায় সবগুলোই বলেছেন। শুধু একটা বলতে চাই যে খুব কমনলি দেখা যায় যে আমাদের দেশে লোকজন ঝালাই করে, রাস্তার মধ্যে ওয়েল্ডিং করছে, কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই, ছিটে ছিটে আগুনের কণা, এই যে লোহার কণা সরে যাচ্ছে। এতে পথচারীরাও কিন্তু আক্রান্ত হতে পারেন, এবং যারা করেন তারা তো রিস্কেই থাকেন, তারা খোলা চোখে ওই কাজটা করছেন। ফলে আমরা প্রচুর পেশেন্ট পাই যারা কিনা ওই ওয়েল্ডিংয়ের কারণে ওই যে লোহার কণা ছিটে এসে চোখের কর্নিয়াতে ইম্প্যাক্ট করে, এবং চোখের কর্নিয়াতে ক্ষত সৃষ্টি হয়। পরে সেটাতে আলসার হতে পারে, কখনো কখনো এটাকে বলে যে পারফোরেশন হতে পারে। আবার অনেকে আছে যেটাকে বলে যে হাতুড়ি দিয়ে যে কাঠের উপরে আমরা যখন যে হ্যামার করি, এটা হ্যামারিং বলি আমরা, তখনও ছোট ছোট লোহার কণা এসে চোখে এত স্পিডে আসে যে সেটা কিন্তু চোখের আমাদের প্রথম কর্নিয়া স্ক্লেরা ভেদ করে চোখের ভিতরে চলে যায়, একদম রেটিনাকে ফুটা করে ফেলে। একদম একটা প্রচণ্ড সামান্য একটা জিনিস কিন্তু চোখের মারাত্মক ক্ষতি করে। এবং আরেকটা আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাচ্চারা যাদের বাড়িতে দাদা দাদি বা নানা নানিরা পান খান, তারা কিন্তু চুন রাখেন। খুব কমন একটা যেটা বাচ্চারা ওই চুন দিয়ে চোখে চলে আসে, চুন ধরে সেটা ছিটে এসে চোখে, এবং এটাকে আমরা যে এই যে অ্যালকালি বার্ন বলে সাংঘাতিক সিভিয়ার ক্ষতি করে। কাজে এইগুলা খুব কমনলি আমাদের আশেপাশে হচ্ছে, এগুলো খুবই আমরা পাচ্ছি।
কাজে আমাদেরকে একটু সাবধান হতে হবে যে আমরা যখন ওয়েল্ডিং করি অবশ্যই একটা শিল্ড পরতে হবে যাতে চোখে না আসে, এবং রাস্তাঘাটে ওপেন জায়গায় না করে দয়া করে এটা একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে যাতে পথচারীরা আক্রান্ত না হন। আরেকটা হচ্ছে যে বাচ্চাদেরকে অবশ্যই এই জিনিসগুলা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে। আরেকটা জিনিস হয় যেটা ইদানিং আমরা বা অনেক সময় পাই, বাসায় সুপার গ্লু থাকে, সুপার গ্লু দেখা যায় সুপার গ্লু চাপ দিলে ওটা চোখে এসে পড়ে গেল, এগুলো কিন্তু খুব কমন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন ওই যে গৃহিণীরা রান্না করেন তখন ওই যে গরম তেল ওই যে ভাজছেন ছিটে এসে চোখে পড়ে, কাজে আমাদেরকে এই ব্যাপারগুলো থেকে একটু সাবধান হতে হবে। এবং প্রফেসর দীপক নাগ যেটা বললেন, ট্রমার প্রথম জিনিসই হচ্ছে যে দ্রুত একজন চোখের ডাক্তারের কাছে পৌঁছাতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। আর যদি সেটা কোনো কারণে কোনো কেমিক্যাল হয় তাহলে অবশ্যই খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু যদি এটা আঘাতজনিত এমন হয় যে চোখে কোনো আঘাতের কারণে চোখের ভিতরে ঢুকে গেল, চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যে প্যাড ব্যান্ডেজ করে আমাদের কাছে চলে আসতে হবে। ধন্যবাদ ম্যাডাম, খুবই সুন্দর মতো সহজে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এখানে আমি খালি জাস্ট একটা জিনিস বলে রাখি, যদি ধরেন কিছু একটা যে লোহা ঢুকলো অথবা অন্য কিছু, যেমন মনে করেন যে আমরা প্রায়শই পাই অনেক সময় দেখা যায় যে মাছ শিকার করতে যে বড়শি পর্যন্ত, কিন্তু এইটা এই যে লোহাটা ঢুকে আছে আপনি কিন্তু দেখছেন, কোনো সময় চেষ্টা করা যাবে না যে এটা বের করে আমি নিয়ে আসি। আচ্ছা, কারণ যদি আপনি এটা, আপনি তো জানেন না চোখের স্ট্রাকচার, আপনি যখন এই লোহাটা বের করতে যাবেন আপনি দেখতে পারতেছেন যে না ঠিক আছে একটা কিছু দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসি, তখন কিন্তু আপনি চোখের ভিতরে জিনিসও বের করে নিয়ে আসতে পারেন, যে কারণে আপনার চোখটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য বেটার হচ্ছে যে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কোন জিনিসটা কেটে কিভাবে এটা বের করতে হবে, কোন জিনিসটা স্টিচ দিয়ে সেলাই দিয়ে রাখতে হবে অন্তত দৃষ্টিটা রক্ষা করা যাবে সেটা জানেন। এই জন্য আপনার দেখা গেলেও এটাকে মানে এখানে ডাক্তারি করার সুযোগ নেই সাধারণত। খুবই সুন্দর একটা পরামর্শ দিয়েছেন স্যার। নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আমি আবার আসবো। বিরতির আগেই স্যার বলছিলেন যে আমাদের এরকম কোনো আঘাতজনিত কারণে আমাদের একজন ডাক্তারের কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে ডাক্তার যেভাবে করবে সেটা করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম চোখের বিভিন্ন রকম প্রবলেমে আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে হয়তো ওষুধের দোকানদার বা কোনো চশমার দোকানের কাছে যাচ্ছি। এই বিষয়ে ম্যাডাম যদি একটু গাইডলাইন দেন যে কি ক্ষতি হতে পারে বা কি করা উচিত আমাদের। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি মনে করি যে আমার দেশের সাধারণ মানুষজনের জন্য বলি যে কষ্ট হলেও যে কোনো চোখের অসুবিধায় দয়া করে আপনারা একজন চক্ষু চিকিৎসকের কাছে যান, বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক। কেননা আপনি যখন একটা দোকানদারের কাছে যাবেন সে বুঝে না বুঝে আপনাকে যে কোনো একটা ড্রপ হয়তো ধরিয়ে দেবে, হয়তো সাময়িকভাবে আপনার মনে হবে যে এটা কাজ করছে, কিন্তু এটা কিন্তু অনেক ক্ষতিও করে ফেলতে পারে। কারণ দেখা যাবে উনি হয়তো একটা স্টেরয়েড ড্রপ আপনাকে ধরিয়ে দিল, এই স্টেরয়েড ড্রপের পরবর্তী ফল হিসাবে এমন হতে পারে যে আপনার চোখের প্রেশার বেড়ে আপনার চোখে গ্লকোমা হয়ে গেছে। আপনি হয়তো চুলকানির জন্য গেলেন, আপনি আরাম পেলেন, আপনি ভাবলেন ভালোই তো, ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার করতে করতে আপনার গ্লকোমা হয়ে গেল। কাজে এটা খুব খারাপ একটা ব্যাপার হবে। এবং আবার ধরেন চশমা আপনি গেলেন, ওনারা যে রেডিমেড চশমা থাকে সেই ধরনের একটা চশমা আপনাকে দিয়ে দিল, আপনি দেখছেন যে না দেখছি তো মোটামুটি চলছে তো, কিন্তু এটা হচ্ছে যে আপনার তো চোখের পাওয়ারটা আসলে পরীক্ষা করা হয়নি। অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার যে আপনার কতটুকু লাগবে সেটা কিন্তু আগে এক্সামিন করে নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ারটা আপনাকে দিতে হবে। আপনাকে কিন্তু সেটা একজন ডক্টরই পারবেন যে এটা এক্সামিন করতে, বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার সমস্ত লেয়ারগুলো ঠিক আছে কিনা এটা দেখে নেওয়ার দায়িত্ব বা মানে এক্সপার্টাইজ কিন্তু একজন চক্ষু চিকিৎসকের, এটা দোকানদার কিংবা যারা চশমা বিক্রি করে তাদের না, এমনকি শুধু সাধারণ চিকিৎসকও না, একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এক্স্যাক্টলি আমার মনে হয় একজন চক্ষু চিকিৎসকই আপনাকে সঠিক সমাধানটা দিতে পারবেন। অন্তত বছরে একবার হলেও আপনি একজন চক্ষু চিকিৎসকের কাছে যান, এটা আমার পরামর্শ। এই যে চোখের ম্যাডাম বলেন ইনভেস্টিগেশন ডায়াগনোসিস করার জন্য আমাদের দেশে তো সব ব্যবস্থা আছে, এর পলিসি বা কি কি অপশন অ্যাভেলেবল করা আছে? আমাদের দেশে আসলে আমি বলবো যে আমরা যে সব যন্ত্রপাতি ব্যবহার করি চোখের চিকিৎসার জন্য, এটা বিশ্বমানের যন্ত্রপাতি। আমাদের অনেক চিকিৎসক আছেন, আমরা দুজন এখানে বসে আছি বা আপনি যদি বলেন অনেকেই
অনেক মেডিকেল কলেজে বা আমাদের যে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটগুলো আছে, অনেক ডাক্তারই চোখের ডাক্তার ওনারা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং আমি মনে করি যে আমরা প্রতি বছরই দুই চারবার বিদেশে যাই। বিভিন্ন সময় আমাদের যে অভিজ্ঞতা আমরা তাদের সাথে শেয়ার করি এবং তাদের অভিজ্ঞতা আমরা নেই। আমি মনে করি না যে আসলে একটা মিথ আছে যে হয়তো বিদেশে গেলে ভালো হবে, কিন্তু আমরা মনে করি না যে আমাদের চেয়ে তারা খুব একটা চিকিৎসা বিজ্ঞানে খুব একটা মানে চোখের চিকিৎসা বিজ্ঞানে তারা খুব একটা এগিয়ে আছে। যন্ত্রপাতির দিক দিয়ে হোক, রোগের ডায়াগনোসিসের দিক দিয়ে হোক, যত উন্নত মানের যন্ত্রপাতি আছে সবগুলাই আমাদের দেশে প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটেই, সেটা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বলেন, ইসলামিয়া হাসপাতাল বলেন, লায়ন্স বলেন, আপনার বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি বলেন, সব জায়গাতেই কিন্তু সেগুলো অ্যাভেলেবল আছে, ডাক্তারও সেভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। সুতরাং এইখানে এই জিনিসটা ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের হেলথ সিস্টেমটা কিন্তু অনেক ভালো। কীরকম ভালো আমি বলি যে আমাদের চোখের চিকিৎসার জন্যে অনেক উপজেলাতে কিন্তু এখন চোখের ছবি তোলা এবং সেটার ইন্টারনেটের মাধ্যমে যে ন্যাশনাল আই কেয়ার একটা প্রজেক্ট আছে, যেটা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত হয়। এটা আমাদের যে অপারেশন প্ল্যান আছে ডিজি হেলথের, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, সেখানে 18টা অপারেশন প্ল্যান আছে। এর মধ্যে চোখের চিকিৎসার জন্য শুধুমাত্র একটা অপারেশন প্ল্যান আছে, এবং সেই প্ল্যানটার লাইন ডাইরেক্টর, একটা আলাদা ডাইরেক্টরেট আছে, সেটার লাইন ডাইরেক্টর হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে পরিচালক, উনি এটার লাইন ডাইরেক্টর, এবং ওনার মানে অফিস থেকে সারা বাংলাদেশে কিন্তু এটাকে মনিটরিং করা হয়। আপনি বাংলাদেশে একটা ভালো জায়গায় যান, ভালো ডাক্তারের জায়গায় যান, আপনি আমার বিশ্বাস সঠিক বিদেশে আপনি যে চিকিৎসাটা পাবেন, যে মানের চিকিৎসা পাবেন, যে মানের মানে যন্ত্রপাতি দিয়ে আপনাকে টেস্ট করবে, বাংলাদেশে সেই মানের ডাক্তার আছে, তার কাছে যান, আপনি সেই চিকিৎসা পান, আপনি দেখবেন কোনো ডিফারেন্স পাবেন না। এটাই আমার কথা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে খুব সহজে চোখের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ।